ওয়েলকাম টু অ্যাটমিস্ট্রি চ্যানেল। আমি তোমাদের রসায়নের দুলাল স্যার। আজকে আমার ক্লাস 12 এর ইলেকট্রোকেমিস্ট্রির লেকচার 8 হবে। তাই আমরা লাস্ট মাথায় পৌঁছে গেছি। আর যেটা বাকি আছে কোলরাসের সূত্র এবং ফ্যারাডের সূত্র। আজকে আমরা কোলরাসের সূত্র পড়ব। পড়ার পর সেই সম্পর্কিত যে সমস্ত ম্যাথ বা যে ম্যাথটি পরীক্ষায় আসার চান্স প্রবল সেটা করব। তার রিলেটেড 2-4টা ম্যাথও আমরা প্র্যাকটিস করব এবং আগের দিন যা পড়েছিলাম পরিবাহিতা সম্পর্কিত আমাদের যে ফর্মুলাগুলো ছিল, পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা, রোধ, রোধাঙ্ক এবং মোলার পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা, সেই রিলেটেড আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করব। ঠিক আছে? তোমরা সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলছে? কমেন্টে জানাবে। ক্লাসগুলো যদি ভালো লাগে সেটাও জানাবে কেমন লাগছে, আর চ্যানেলটাকে লাইক দেবে এবং সাবস্ক্রাইব করবে। চলো আমরা কোলরাসের সূত্র একটু পড়ে নিই। কোলরাসের সূত্র কি আছে? কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মোলার পরিবাহিতা, মোলার পরিবাহিতা, কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মোলার পরিবাহিতা উক্ত পদার্থের সংঘটক ক্যাটায়ন আর অ্যানায়ন। এই কথা দুটো আমাকে একটু জানাবো। অ্যানায়ন সমের মোট মোলার পরিবাহিতার মোট আয়নীয় পরিবাহিতার সমান। তাহলে কোন তড়িৎ বিশ্লেষ্য K2SO4, Al2SO4 NaCl, KCl, HCl, CH3CHH, CH3CNA, যত সমস্ত আমরা যৌগগুলো নেব এরা সবাই তড়িৎ বিশ্লেষ্য। এই ধরনের কোন পদার্থের কি জানতে চেয়েছি আমরা? মোলার পরিবাহিতা। মোলার পরিবাহিতাকে আগের দিন আমরা লিখেছিলাম মোলার পরিবাহিতা ল্যামডা m সমান 1000 K বাই m, 1000 K বাই m, ল্যামডা m সমান 1000 K বাই m হলো মোলার পরিবাহিতা। উক্ত পদার্থের সংঘটক ক্যাটায়ন ও অ্যানায়ন, আমাদের যদি NaCl ধরি তাহলে বলবো Na প্লাস Cl মাইনাস। আমরা যদি Al2SO4 এর হোল 3 ধরি, SO4 এর হোল 3, তাহলে হবে 2Al3 প্লাস এন্ড 3SO4 এর 2 মাইনাস। আমি পরে আবার ডিটেলসে যাচ্ছি। এই ধরনের যে আয়ন থাকবে তাদের ক্যাটায়ন, দ্যাট ইজ Al3 প্লাস, অ্যানায়ন SO4 2 মাইনাস। এর মোট, যেহেতু এরা 2 এটা 3 আছে, এরকম সংখ্যা আসতে পারে। এই সবার নিয়ে যে মোট মোলার আয়নীয় পরিবাহিতা তার সঙ্গে সমান হবে। আমি একটা এক্সাম্পল হিসাবে নিয়েছি, যদি একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ Ax এবং By হয় তাহলে সেটা কিভাবে আয়নিত হবে? আয়নিত হওয়ার ট্রিক্স বা টেকনিকটা যাদের জানা নাই একটু ভালো করে খেয়াল করবে। এই সংখ্যাটা হচ্ছে A এর আর এই সংখ্যাটা হচ্ছে B এর, এটাকে মাথায় করব। তাহলে এই সংখ্যা যদি A এর হয় আমরা বলবো X সংখ্যক A আছে আর Y সংখ্যক B আছে। এটা ক্লিয়ার? এবার বলবো একের সংখ্যা অন্যের পাওয়ার, একের সংখ্যা অন্যের পাওয়ার মানেটা কি? যে যেটা ছিল Y এর সংখ্যা সেটা হবে, যেটা ছিল B এর যে সংখ্যা সেটা হবে A এর পাওয়ার, আর যেটা ছিল A এর সংখ্যা সেটা হবে B এর পাওয়ার। ক্লিয়ার? প্রথমটা সব সময় ক্যাটায়ন থাকে প্রথমে, আর সেকেন্ড থাকে অ্যানায়ন। বোঝা গেল? যদিও বুঝতে অসুবিধা হয়, সিমিলার আমি আরো এক দুটো এক্সাম্পল এইখানে লিখে দিচ্ছি। স্যার NaCl আমরা জানি Na একটা এন্ড Cl একটা। Na নেই কিছু নাই মানে একটা, Cl কিছু নেই মানে একটা। Cl একটা আছে, ওর ঘাতটা এখানে একটা, আগে এক লিখে দিই, এক। Na একটা আছে তাই এক। প্রথমটা পজিটিভ হয়, দ্বিতীয়টা নেগেটিভ হয়। এক বলে আমরা 1 পজিটিভ 1 নেগেটিভ অতটা লিখি না। বাট যদি আমি ধরো K2SO4 লিখি, SO4 একটা মূলক একসঙ্গে লেখা হয়, SO4 একটা মূলক একসঙ্গে লেখা হয়, তাহলে এই K এর সংখ্যা কত? 2। তাহলে আমরা বলবো 2K প্লাস, সরি এটা পরে বোঝাবো। K এর সংখ্যা 2 আর SO4 এর সংখ্যা কত? কিছু নেই মানে এক আছে। SO4টা আলাদা করে নাই, একসঙ্গে কিছু নেই মানে এক আছে।
এবারে বলবো SO4 এর যে 1 আছে সেটা আসবে, SO4 এর যে 1 আছে সেটা আসবে এর পাওয়ারে পজিটিভ, আর K এর যে 1 2 আছে সেটা যাবে এর পাওয়ারে নেগেটিভ। প্রথমেরটা পজিটিভ হয়, দ্বিতীয়টা নেগেটিভ হয়। তা সত্ত্বেও তোমরা ভুল বা ঠিক করছো এগুলো যাচাই করে নেবে। 2K প্লাস 1 2 SO4 2 মাইনাস, অর্থাৎ এখানে মোট দুটো প্লাস দুটো মাইনাস। আমাদের আরো একটা বেশ মজাদার কোশ্চেন আছে, Al2 SO4 এর হোল 3, Al2 SO4 এর হোল 3, যদি এটা বলতে শিখে যাও তার মানে আর অন্য কোনো কোশ্চেন সমস্যা হবে না। স্যার অ্যালুমিনিয়াম দুটো আছে, চলো 2 অ্যালুমিনিয়াম। স্যার 3টে SO4 আছে, চলো 3 SO4। স্যার SO4 এর সংখ্যা 3 ছিল, সেই 3টা একে দাও। স্যার অ্যালুমিনিয়াম সংখ্যা 2 ছিল, 2টা একে দাও। প্রথমটা সবসময় ক্যাটায়ন, দ্বিতীয়টা সবসময় অ্যানায়ন। এই হলো আমাদের আয়নে ভাঙার রুলস, এই হলো আমাদের আয়নে ভাঙার সিস্টেম। এবারে আমরা কি জানতে চাইছি, কোলরাসের সূত্রের সাহায্যে একে আমরা কিভাবে প্রকাশ করব, আয়ন সমূহের মোট মোলার আয়নীয় পরিবাহিতার রূপে প্রকাশ করব। হয়েছে? তাহলে কোন পদার্থে, তড়িৎ বিশ্লেষণ পদার্থে দ্রবণের মোলার পরিবাহিতা উক্ত পদার্থের সংকটক ক্যাটায়ন, এই অপশন অনুযায়ী এটা, এবং অ্যানায়ন সমূহের মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান হবে। চলো আমরা, এই কোলরাসের সূত্রটা ছিল অসীম লঘুতায়। কোলরাসের সূত্রটা কি ছিল, যে অসীম লঘুতার ক্ষেত্রে আমরা একটা টার্ম ব্যবহার করবো, যে অসীম লঘুতার ক্ষেত্রে, জিনিসটা কেন আমি পরে বলছি। অসীম লঘুতা, স্যার অসীম লঘুতা বলতে কি বোঝায়, এই কথাটা আগে একটু ভালো করে বুঝে নেব। অসীম লঘুতা বলতে কি বোঝায়, ধরে নাও আমার একটা শরবত ছিল একটা গ্লাসে, শরবত দিয়ে বোঝাই যাতে পরিচিত তোমাদের সবার। শরবতটা তুমি একটা চামচ নিয়ে চেক করলে দেখছো মিষ্টি ভাব আছে। এখন ওই শরবতে তুমি জল মিশিয়ে যাচ্ছ, মিশিয়ে যাচ্ছ, মিশিয়ে যাচ্ছ, মিশিয়ে যাচ্ছ, এতটা পরিমাণ মিশিয়েছো। ধরো আমি কথার কথা বলছি, 1 গ্লাস শরবত ছিল, তুমি কি করেছো, একটা বড় বালতি 1 বালতি জল মিশিয়েছো। এখন চেক করে দেখবে আর মিষ্টি ভাব বুঝতেই পারবে না, অর্থাৎ ধরে নিলাম মিষ্টি নাই। আবার তুমি 1 বালতি জল যোগ করেছো, সেম অ্যান্সার আসবে, স্যার মিষ্টি তো নাই। আরো মিষ্টি নাই না বলে বলবো মিষ্টি নাই, আরো তুমি 1 বালতি জল যোগ করেছো, মিষ্টি নাই। প্রথম তোমার যখন মনে হয়েছিল মিষ্টি নাই, তারপরে তুমি যতই জল যোগ করো অ্যান্সার সেম আসবে। কি অ্যান্সার? মিষ্টি নাই। কি কথা বললাম বুঝে গেল? মিষ্টি নাই। এই কন্ডিশনে, এই কন্ডিশনে আমার প্রথম যে জল যোগ করার পরে যেটা দাঁড়িয়েছে, ওইটাকেই আমরা অসীম লঘু বলে দেবো। এরপরে আর যতই লঘু করি না কেন, আর আমার ওই অ্যান্সারের কোনো পার্থক্য আসবে না। সেই রকম যখন আমরা কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ আছে, গাঢ় হোক, মৃদু হোক, তীব্র হোক, যাই হোক, আমরা ওটাকে লঘু করতে শুরু করেছি, লঘু করতে শুরু করেছি। লঘু করতে করতে একটা সময় পর আমি সর্বোচ্চ লঘু করেছি, তারপরে যা করবো আর কোনো কিছু চেঞ্জ দেখতে পাবো না। স্যার চেঞ্জটা কি? হচ্ছে গাঢ় দ্রবণ। ধরলাম এটা আমার গাঢ় দ্রবণ, এই যে এক হাতে 3টি পেন রেখেছি, যথেষ্ট কাছাকাছি আছে, যথেষ্ট কাছাকাছি আছে যেহেতু 3টি পেন। এখন এই 3টি পেন কাছাকাছি থাকার জন্য এরা যদি ক্যাটায়ন অ্যানায়ন যাই হোক না কেন, একে অপরকে প্রভাবিত করতে পারে, প্রভাবিত করতে পারে। কিন্তু আমরা এখানে চাইছি যে মোলার আয়নীয় পরিবাহিতা, পরিবাহিতা কোন জিনিস, একটা আয়ন তার যে চার্জ আছে অন্য জায়গাতে কনভার্ট হলে, অন্য জায়গাতে চার্জটা বয়ে নিয়ে গেলে পরিবাহিতা সৃষ্টি হয়। এখন যদি ধরলাম আমার ক্লোজ দুটো আয়ন ছিল, এ যেতে চাইছে, এ হয়তো টেনে ধরে রাখলো বা ঠেলে দিল, কোন না কোন একটা কাজ করলো। সেম চার্জ হলে একে ঠেলে দেবে, আর অপোজিট চার্জ হলে টেনে ধরবে। তার মানে এর পরিবহন হওয়ার সময় এ কোনো না কোনো ভাবে প্রভাব সৃষ্টি করছে, অর্থাৎ এই প্রভাব সৃষ্টি করার জন্য পরিবাহিতার উপরে এফেক্ট পড়বে। তার জন্য কি করা হচ্ছে, যে আমরা এমন একটা কন্ডিশন তৈরি করব যে যার জন্য এ কোনো রকম প্রভাব দেবে না বা সৃষ্টি করবে না, অর্থাৎ টেনেও রাখবে না বা ঠেলেও দেবে না, অর্থাৎ বিকর্ষণও করবে না, আকর্ষণ করবে না। এই সিস্টেমটা কখন তৈরি হতে পারে, এক কাজ করে দেয়া, ওদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেওয়া হোক। দূরত্ব বাড়িয়ে দেওয়া হলে এদের অ্যাট্রাকশন আর রিপালশন যে টেন্ডেন্সি থাকবে সেটা কমে যাবে। এই দূরত্ব বাড়াতে গেলে, ওদের দূরত্ব বাড়াতে গেলে, ধরো আমি এই হাতে যে পেনগুলো রেখেছিলাম, আমি যদি অ্যাট্রাকশন রিপালশনকে সরাতে চাই, আমি দুটো ডিফারেন্ট হাতে রাখলাম। এর ফলে কি, যেহেতু দূরত্বে চলে গেছে, তাই অ্যাট্রাকশন রিপালশন কোনোটাই থাকবে না। এই দুটো হাতের মানে আমি এখানে বোঝাতে চাইছি, দ্রবণটাতে আরো আমরা জল
যোগ করে লঘু করতে থাকবো। লঘু করলে একক আয়তনে অর্থাৎ এক একটা জায়গাতে আগে যে পরিমাণ আয়ন ছিল এখন তার চেয়ে কমে যাবে। কমে গেলে আর একে অপরকে প্রভাবিত করতে পারবে না। এবারে কতক্ষণ পর্যন্ত কমবে? এমন জল যোগ করতে যোগ করতে যোগ করতে এমন পরিমাণ যোগ করলাম, দেখা গেল ওইটাই তার সর্বোচ্চ যা কমার কমেছে, এরপরে আর আর জল যোগ করো কোনো এফেক্ট নেই। তাহলে এখানে কি দূরত্ব বাড়ানো হলো একটা টেন্ডেন্সি। দুই, এই লঘু করার ফলে যে সমস্ত আয়ন একে অপরের জন্য ভাঙতে পারছিল না, আমরা যদি বলি অনেকে অনেকে কি করে যে ঠিক আছে এমনি কথা বলছি, ভাঙতে পারছিল না, তারা কিন্তু দূরত্ব বেড়ে যাওয়ার জন্য সহজে ভাঙছে। এটাকেই আমি একটা আহ লজ্জাবোধের মতো কথা বলছি, যে ধরো একটা আয়ন আর একটা আয়নের ক্লোজ থাকার জন্য এ লজ্জা পাচ্ছিল, এ অনেক লজ্জা পাচ্ছিল, এ ভাঙছিল না। ধরো আমি ফর্মিক অ্যাসিড নিলাম, মৃদু অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড নিলাম, মৃদু অ্যাসিড, এর কাছাকাছি থাকার জন্য এ সেভাবে যেভাবে চাইছিল ভাঙতে সেভাবে ভাঙতে পারছে না, লঘু করে দূরত্ব বাড়িয়ে দিলাম, অর্থাৎ অনেক দূর চলে গেল, এর লজ্জা কমে গেল। লজ্জা কমে যাওয়ার জন্য এই আয়নে ভাঙা শুরু হয়ে গেল। কথা বোঝা গেল? ক্লিয়ার? চলো তাহলে আমরা আমরা বলি কি যে এটা তাহলে অসীম লঘুতাকে আমরা প্রকাশ করার জন্য মাথায় আমরা জিরো ব্যবহার করি। মাথায় জিরো বা নট, অসীম লঘু মোলার পরিবাহিতার জন্য এম ব্যবহার করি। কার কথা বলেছি স্যার? এটার কথা বলছি। তাহলে চলো আমরা এটাকে ব্র্যাকেটে লিখে দিই, এক্স এন্ড ওয়াই সমান, কার সাথে সমান হবে? বলছে ও কতগুলো করে আয়ন তৈরি করেছে, বলছে এ তৈরি করেছে এক সংখ্যক, এবং এটার নাম ল্যামডা, এরই একটা টার্ম আছে ছোট ল্যামডা, সেটাকেও আমরা জিরো বলবো। ক্লিয়ার? এ তৈরি করেছে এক সংখ্যক, কি তৈরি করেছে? বলছে এ অফ ওয়াই প্লাস। একই রকম বি তৈরি করেছে ওয়াই সংখ্যক, একই রকম ভাবে ল্যামডা জিরো বি অফ এক্স মাইনাস। বলো কথা বোঝা গেল কিনা? কথা বোঝা গেল কিনা? ক্লিয়ার? স্যার অন্য এক্সাম্পল আমরা নিতে পারি? হ্যাঁ নিতে পারি। তুমি ধরো না এটাই নেবে, এটাই নিচ্ছে না, আমি নিলাম অসীম লঘুতায় Al2 SO4 এর হোল 3 হলো, এটা সমান। তাহলে অ্যালুমিনিয়াম দুটো আছে, Al3 প্লাস 0, দেখে নাও এই যে এটা লিখছি, এবং এটা আছে তিনটে আছে SO4 2 মাইনাস। তাহলে কোন তড়িৎ দ্রবণের মোলার পরিবাহিতা, দ্যাট ইজ কল্ড মোলার পরিবাহিতা, উক্ত পদার্থের সংঘটক ক্যাটায়ন যতগুলি করে ক্যাটায়ন, সংঘটক অ্যানায়ন যতগুলি করে অ্যানায়ন ছিল, তাদের মোট আয়নীয় পরিবাহিতার সমষ্টির সঙ্গে সমান হবে। কি বললাম বোঝা গেল? এই হলো কোলদাসের সূত্র। কোলদাসের সূত্র থেকে একটি অঙ্ক প্রায় বছর মানে পরীক্ষায় যদি পড়ে ওই অঙ্কটাকে দেয়, এবং বলে দিই আমাদের 2025 সালে যে এসএসসি এক্সাম হয়েছে, এসএসসি এক্সামও ওই অঙ্কটা দিয়েছিল, কি যে অ্যাসিটিক অ্যাসিডের মোলার পরিবাহিতা কত হবে, এবং তোমাদের এইচএসে তো ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আমরা যখনই কারো মোলার পরিবাহিতা নির্ণয় করছি, কিভাবে নির্ণয় করছি তার জন্য আমি একটু কথা বলে দিই। যদি আমরা তীব্র তড়িৎ বিশ্লেষণের কথা বলি, ধরলাম আমি কথা বললাম 10টি HCl নিয়েছি, 10টি HCl, যেহেতু HCl তীব্র তড়িৎ বিশ্লেষ্য, ও 10টা H প্লাস এবং 10টা Cl মাইনাস তৈরি করবে। অর্থাৎ আমি 10টা নিয়ে মানে মনে মনে ভেবে নেব যে 10টা HCl নিয়েছি, তো ওতে 20টা আয়ন আছে, ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। কিন্তু যদি বলি আমি 10টা ফর্মিক অ্যাসিড নিয়েছি, আমি 10টা অ্যাসিডিক অ্যাসিড নিয়েছি, আমি 10টা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি, আমি 10টা H2CO3 কার্বনিক অ্যাসিড নিয়েছি, এরা সবাই মৃদু অ্যাসিড বা ক্ষার, তাই এদের 10টা নেওয়া মানে 20টা পাবো, এর কোনো গ্যারান্টি নেই, পাবো না। তার কারণ মৃদুরা খুব অল্প মাত্রায় ভাঙে। ক্লিয়ার? তাই আমার হিসাবে যদি আমি 10টা নিয়ে 20 করে হিসাব করি, আমার ক্যালকুলেটেড অ্যান্সার এবং অরিজিনাল যে অ্যান্সারটা পাবো প্র্যাকটিক্যালি মিলবে না।
সেই জন্য বলা হয়েছে মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের যদি মোলার পরিবাহিতা নির্ণয় করি ভুলভাল মান আসবে। তার জন্য কি করব, আমরা তীব্র তড়িৎ বিশ্লেষণের হেল্প নিয়ে মৃদু তড়িৎ বিশ্লেষণের মোলার পরিবাহিতা বার করব কোলরাসের সূত্র দ্বারা। কোলরাসের সূত্র দ্বারা তীব্র তড়িৎ বিশ্লেষণের হেল্প নিয়ে মৃদু তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা আমরা নির্ণয় করব। চলো আগে একটা আরবিট্রারি এক্সাম্পল নিয়ে বলি, তারপরে জেনুইন ভ্যালু নিয়ে বলবো কথা। ঠিক আছে, চলো। আমাদের কোশ্চেন দেওয়া আছে যে লেটস একটা কোশ্চেন আলোচনা করছি, CH3COOH এর মোলার পরিবাহিতা কত? অসীম লঘুতায় এর মোলার পরিবাহিতা কত? স্যার আপনি তো একটু আগে ভেঙেছিলেন যে এটা m সমান, এখানে এটাকে যদি আমি ভাঙি এটা হবে CH3COO মাইনাস, দ্যাট ইজ এটাকে আমি লিখে দিচ্ছি সমান CH3COO মাইনাস হলো প্লাস H প্লাস, যেহেতু সবাই একটা করে হবে। বলা হচ্ছে যে সরাসরি এগুলো নির্ণয় করা যায় না, এই যায় না বলেই আমরা একটু ব্যাক ক্যালকুলেশন বা ব্যাক প্রসেস চিন্তা করব যে এটা তৈরি হতে পারে এমন কিছু তীব্র তড়িৎ বিশ্লেষণ নিয়ে ক্যালকুলেশন করব, এমন কিছু তীব্র তড়িৎ বিশ্লেষণ নিয়ে। কিরকম? ধরো আমি নিলাম যে মোলার পরিবাহিতা কার আছে CH3COONA, এটার ভ্যালু ধরে নিচ্ছি আমি x। স্যার একক, চলো মোলার পরিবাহিতার একক কি ছিল? স্যার মোলার পরিবাহিতা ছিল ল্যামডা m সমান 1000 K/মোলারিটি। স্যার কে এর একক কি ছিল? কে, তাহলে এটার একক মাপতে গেলে আমাকে কে জানতে হবে, কে সমান ছিল L × L/A। স্যার কে মানে আপেক্ষিক পরিবাহিতা, L মানে পরিবাহিতা, আর L টা হচ্ছে দৈর্ঘ্য, L টা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এই L সমান 1/r × L/A। আশা করি এবারে আমরা কে এর ইউনিটটা লিখতে পারবো। 1/r মানে ওহমের ইনভার্স, যে একক লিখছি, আর সেমি বাই সেমি স্কয়ার মানে সেমির ইনভার্স। আমরা কিন্তু কে একক পেলাম, এটা সিজিএস। এসআই কি হবে? ওহমের জায়গায় আমরা সিমেন্স লিখি, সিমেন্সের ইনভার্স আর মিটারের ইনভার্স। দেখো আমি কিন্তু ল্যামডা এম এর ইউনিট মুখস্থ করছি না, আমি ল্যামডা এম এর ইউনিট করতেছি, বাকি সবার ইউনিট আমি শিখে যাচ্ছি। এবার আসছি, তাহলে কে এর ইউনিট লিখেছি, 1000 এর তো ইউনিট লিখবো না, 1000 তো একটা কনস্ট্যান্ট ভ্যালু। এবার আসছি এম মানে মোলার, দ্যাট ইজ কল মোল। তাহলে আমরা পুরো ফর্মুলাটা যদি ইউনিট আকারে লিখি, একটা হবে কি যে ওহম ইনভার্স, সেমি ইনভার্স এন্ড আর মোল ইনভার্স। একই রকম ভাবে আমরা এসআই লিখলে সিমেন ইনভার্স, মিটার ইনভার্স, মোল ইনভার্সই থাকবে। এটা হচ্ছে একক, কার একক? ল্যামডা এম এর। ক্লিয়ার? এবার আসছি যে এই এককটা আমি আর লিখছি না, ঠিক আছে, একটা লিখে দিচ্ছি ওহম ইনভার্স, সেমি ইনভার্স আর মোল ইনভার্স। সেকেন্ড ল্যামডা 0 m ACL কিছু একটা ভ্যালু লিখলাম, আমি ধরে নাও লিখছি y সেম ইউনিট, আর ল্যামডা 0 m আর একটা লিখছি NaCl এর একটা ভ্যালু লিখলাম z। এমন এমন তিনটে তীব্র তড়িৎ বিশ্লেষণ তোমাদেরকে দেয়া আছে, তীব্র তড়িৎ বিশ্লেষণ তোমাদেরকে দেয়া আছে, যাদের হেল্প নিয়ে ওই মৃদু তড়িৎ বিশ্লেষণের তুমি কিন্তু মোলার পরিবাহিতা অবশ্যই ক্যালকুলেশন করতে পারবে। কিভাবে? আগে আমি যদি বলি ল্যামডা দিয়ে লিখছি, খেয়াল করো যে আমাকে যদি এটি পেতে হয় তাহলে দরকার কোনটা? দরকার স্যার এটা দরকার। ক্লিয়ার? তাহলে আমি ওটা দিয়েই শুরু করি যে ল্যামডা 0 m
CH3 COOH, এটা সমান আমার দরকার এটা CH3 COO মাইনাস, এটা H প্লাস, এটা দরকার। এবার এখানে একটা লাইন ছেড়ে দিয়ে থার্ড লাইনে আমি চলে যাচ্ছি। এখানে একটা লাইন ছেড়ে থার্ড লাইনে কি যাব, থার্ড লাইনে এইটা পাবো এমন রাশিটাকে আমি সেভাবে লিখবো। কিরকম স্যার, এইটা পেতে গেলে আমাকে এই 1 নম্বর অপশনটা দরকার। চলো 1 নম্বর অপশনে আমি লিখছি ল্যামডা 0 m CH3 COO Na। এবার এটাকে উপরে লিখছি, তাই তো? চলো আমি এটা তাহলে এটা পেলাম কিনা, COO মাইনাস পাবো, Na প্লাস আছে থাক। পরে এরপরে দরকার H প্লাস। স্যার H প্লাস পেতে গেলে আমাকে সেকেন্ডটাও নিতে হবে, তাহলে ল্যামডা 0 m HCl। দেখো H প্লাস পেয়ে যাবো। চলো এবার এটাকে ভেঙে একটু লিখি, তাহলে এটাকে ভেঙে লিখলে ল্যামডা 0 CH3 COO মাইনাস ল্যামডা 0 Na প্লাস। বলো একটা জিনিস পাওয়া গেছে কিনা, এটা স্যার Na প্লাস বার্তা হয়ে গেছে। এবার চিন্তা করছি এইটাকে লিখছি ল্যামডা 0 H প্লাস ল্যামডা 0 Cl মাইনাস। তাহলে আমার টার্গেট কি ছিল, টার্গেট ছিল এইটাকে পাওয়া, টার্গেট ছিল এইটাকে পাওয়া। স্যার দুটাকে যোগ আকারে লিখে দিচ্ছি, হ্যাঁ কেন, এটা তো বার্তা হয়ে যাচ্ছে, এটা তো বার্তা হয়ে যাচ্ছে। চলো বিয়োগ ল্যামডা 0 NaCl। দেখো বিয়োগ করছি মানে নিশ্চয়ই এখানটা হবে বিয়োগ ল্যামডা 0 Na প্লাস, আবার যোগে যাবে বিয়োগ হয়ে যাবে ল্যামডা 0 Cl মাইনাস। এবার Na প্লাস যোগ বিয়োগ Cl মাইনাস যোগ Cl মাইনাস বিয়োগ কেটে গেলে দেখো পড়ে থাকছে এটা এবং এটা। তাহলে এই তিনজনকে এমন ভাবে লিখলাম আলটিমেটলি আমি যেটা চাইছিলাম সেটাই পড়ে আছে। যদি মনে হয় যে স্যার এই লাইনটা মানে এই লাইনটা, কারণ লিখলাম প্রমাণ করে দিলাম, এই লাইনটা মানে এই লাইনটা প্রমাণ করে দিলাম। চলো ওর ভ্যালু যা আছে লিখে দিই। স্যার ওইটার ভ্যালু আছে x প্লাস এইটার ভ্যালু আছে y মাইনাস z। এইটাই হলো আমাদের অ্যান্সার, এটাই হলো অ্যান্সার। ইউনিট তো ওখানেই আছে। এবার আমি যেটা x প্লাস y মাইনাস z লিখেছি ওখানে ওদের সেটা ভ্যালু দেওয়া আছে। কি বললাম বোঝা গেল? আগে অঙ্ক বুঝবো। এটাকে যদি তোমরা মিড রাউন্ডের কথা চিন্তা করো, আমি বলবো দেখে দেখে অ্যান্সার হয়ে যাবে 10 থেকে 15 সেকেন্ডে। কিভাবে হবে স্যার? আমার দরকার কি CH3 COO মাইনাস আর H প্লাস। স্যার এখান থেকে পাবো ডবল মাইনাস, এখান থেকে পাবো H প্লাস, তার মানে x আর y রাশিটা যোগ আকারে হবে। এখান থেকে Na প্লাস বেশি Cl মাইনাস বেশি, তাহলে এটাকে বাদ দিয়ে দাও z। 10 থেকে 15 সেকেন্ড লাগবে। যদি তোমার প্রিপারেশনটা ঠিকঠাক এটা নিয়ে রাখো, বুঝে রাখো। স্যার শব্দ হবে না, হ্যাঁ যখন ডাবল কোনো টার্ম আসবে তখনও হবে। সেটা হচ্ছে লেভেল অফ প্র্যাকটিস। প্র্যাকটিস লেভেল যেমন করবে সেটাও 10 থেকে 15 সেকেন্ডেই হবে। একটা অঙ্ক করে তুমি যদি মনে করো সব অঙ্ককে 10 থেকে 15 সেকেন্ডে করব, তাহলে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? বেশি বাড়াবাড়ি বুঝে গেছি ঠিক আছে, কিন্তু সিমিলার কিছু অঙ্ক প্র্যাকটিস করলে তোমার ওই অঙ্ক যখনই পড়বে ওই টাইপের কনফিডেন্সটা বেশি থাকবে। ক্লিয়ার? আর কনফিডেন্স বেশি থাকলে অ্যান্সারে ঠিক হওয়ার চান্সও বেশি। লো কনফিডেন্স ভয়ের সৃষ্টি করে, ভয় থেকে রেজাল্ট খারাপের দিকে চলে যাবে, কারণ ভয় খেয়ে গেছে মানে অ্যান্সার ভুলে যাওয়ার চান্স আছে। তাই কনফিডেন্টলি অ্যান্সার করতে গেলে কনফিডেন্টলি পড়াশোনা করতে হবে, রেগুলারিটি মেনটেন করে, দেখে দেখে নয়, না দেখে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেন এনি টাইম তুমি লিখতে পারো, সেই দক্ষতাটা নিয়ে আসো। রেজাল্টের চিন্তা করতে হবে না, রেজাল্ট একদম বাম্পার রেজাল্টই করবে যদি ক্রাইটেরিয়া গুলো ফলো করো। চলো আমরা এবার এর কিছু অঙ্ক প্র্যাকটিস করে নিই। ক্লিয়ার? হ্যালো স্টুডেন্ট, মাঝে কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য ক্লাস মাঝখান থেকে ছেড়ে চলে গেছিলাম, তাই আবার শুরু করছি। আমাদের প্রবলেম অর্থাৎ কোন রাশির সূত্রের সাহায্যে যে প্রবলেম গুলো আমাদেরকে করতে হবে তার মধ্যে আছে প্রবলেম 1। এই প্রবলেমটি এতটা ইম্পর্টেন্ট যে তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম
আসা কোশ্চেনের মধ্যে এটি একটি কোশ্চেন, এবং আরো বিশেষভাবে বলে দিই, এটা রিসেন্ট 2025 সালে 9-10 এর এক্সাম হয়েছিল, সেখানে এই কোশ্চেনটাই দেওয়া ছিল। 9-10 এর এক্সাম বলতে এসএসসির এক্সামের কথা বলছি, 9-10 এর নিয়োগের জন্য যে এসএসসি এক্সাম, তাতেও এই কোশ্চেনটি ছিল। চলো আমরা এই কোশ্চেনের সলভ করব কিভাবে। তাহলে তার আগেই আমরা শিখেছি যে মোলার পরিবাহিতাকে ক্যালকুলেশন করতে গেলে কোন উইক অ্যাসিড, মৃদু অ্যাসিডের, যদি আমরা মৃদু অ্যাসিডের মোলার পরিবাহিতা ক্যালকুলেশন করি তো সরাসরি পারি না, এটা হচ্ছে উইক অ্যাসিড। এই উইক অ্যাসিডের বা উইক বেসের অর্থাৎ উইক ইলেকট্রোলাইট, মৃদু ক্ষার অ্যাসিড লবণ, এদের যদি মোলার পরিবাহিতা ক্যালকুলেশন করতে হয় তাহলে তার জন্য হেল্প নিতে হবে স্ট্রং ইলেকট্রোলাইট, তীব্র তড়িৎ বিশ্লেষ্যের। তাই যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য আছে আমাদের তিনটে, তাদের ইনফাইনাইট ডাইলেশন অর্থাৎ অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বলে দেওয়া আছে। HCl এর বলে দেওয়া আছে কত, 426 ওহম ইনভার্স সেমি স্কোয়ার এন্ড মোল ইনভার্স। আর কত দেওয়া আছে আমাদের NaCl এর দেওয়া আছে 126 NaCl 126 ওহম ইনভার্স সেমি স্কোয়ার মোল ইনভার্স। এবং কার দেওয়া আছে অ্যাসিটিক অ্যাসিডের, অ্যাসিটিক সোডিয়াম অ্যাসিটেট CH3COO Na এর দেওয়া আছে 91 ওহম ইনভার্স সেমি স্কয়ার মোল ইনভার্স। অনেকের হয়তো মনে হতে পারে যে স্যার সোডিয়াম অ্যাসিটেট কি তীব্র ইলেকট্রোলাইটস, তার জন্য আমি একটু বলে দিই, HCl NaCl বা এদেরকে জানি, তবু বলবো যাদের কথা বলা হচ্ছে, বিশেষত যদি কোনো কারণে লবণের কথা বলা হয়ে থাকে, লবণ, তাহলে লবণকে আমরা এক কাজ করব, একটু জল দিয়ে দেব। যদি লবণের তীব্রতা জানতে চাও যে লবণটা তীব্র না মৃদু, কোন লবণ, এখানে দুটো দিয়ে আছে, NaCl একটা দিয়ে আছে এবং CH3COO Na দিয়ে আছে। ওটা তীব্র না মৃদু জানতে চাইলে ওতে জল দাও, স্যার জল দেওয়া মানে H+ দেওয়া আর OH- দেওয়া। ঠিক লবণের ক্ষেত্রেও যে লবণটা আছে তার অ্যানায়নকে ক্যাটায়নে দিয়ে দাও, অ্যানায়নকে অর্থাৎ নেগেটিভটাকে ক্যাটায়নে, পজিটিভটাকে অ্যানায়নের সাথে দিয়ে দাও, আর ওর যে অ্যানায়ন থাকবে অর্থাৎ নেগেটিভ থাকবে তার সঙ্গে ক্যাটায়নের সঙ্গে জুড়ে দাও। জুড়ে দিয়ে একটু খেয়াল করে দেখবে, তাহলে ওদের উৎসটা জানতে পারবে। এক্সাম্পল হিসাবে আমি যদি NaCl এর কথা বলি, এখানে আমি জল দিলাম মানে H+ এবং OH- দিলাম। Na বলছে আমি তো প্লাস, বলছে আমি মাইনাস, তাহলে অপোজিট আয়নের সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ Na যুক্ত হবে OH এর সঙ্গে আর H যুক্ত হবে Cl এর সঙ্গে। স্যার আমরা তো জানি স্যার এটাতে স্ট্রং বেস, এটাতে স্ট্রং অ্যাসিড হয়েছে। তাই আমরা এই জায়গা থেকে বলতে পারি যে আমরা যে সাম্যাবস্থা চ্যাপ্টার পড়েছিলাম ওখানে অলরেডি ছিল আমাদের এই পোর্শনটা, যদি কোনো লবণের উৎস যে কোনো একটা, ন্যূনতম একটাও যদি স্ট্রং হয় একটা, তাহলে পুরো লবণটাকে আমরা স্ট্রং অর্থাৎ তীব্র লবণ ধরি। যদি দুটো হয় তাহলে তো ধরছেই, আর যদি দুটি উইক হয় তাহলে সেটা মৃদু লবণ হয়েছে। সেই হিসাবে চিন্তা করে দেখবো এগুলো সবই তীব্র লবণ আছে। আবার জানতে চাইছে কোনটা, শেয়ার λ0 m of CH3COOH। স্যার এটা যদি জানতে চাই আমরা এটাকে আয়নে ভাঙলে দাঁড়াবে λ0 m of CH3COO- এই একটা পার্ট দাঁড়াবে, যুক্ত আরেকটা দাঁড়াবে λ0 m of H+। বোঝা গেল? সরাসরি এদের মোলার পরিবাহিতা নির্ণয় করা যায় না বলেই আমরা কিন্তু এই তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এইগুলো যে তীব্র ইলেকট্রোলাইটস তড়িৎ বিশ্লেষ্য আছে এদের হেল্প নেব, স্যার কিভাবে হেল্প নেবেন দেখো, আমি এক কাজ করছি বোঝানোর সুবিধার্থে মাঝে একটা লাইন ছেড়ে দিয়ে আমি তার পরের লাইনটা লিখছি। আমার টার্গেট কি আছে স্যার, আমাকে টার্গেট আছে CH3COO- এটা পেতে হবে আর H+ পেতে হবে।
চলো এখানে যে তিনজন আছে এদের মধ্যে কার CH3 C মাইনাস আছে স্যার? এর আছে স্যার। চলো ওটাকেও লিখি, ল্যামডা 0 M CH3 C Na। তার মানে আমার এইটা পেতে চাইলে এইটা থেকে পেয়ে যাব। তাহলে এটাকে এখানে আয়নে ভাঙবো, এখানে আয়নে ভাঙলে আমরা লিখবো ল্যামডা 0 M CH3 COO মাইনাস যুক্ত ল্যামডা 0 M Na প্লাস। বুঝা গেল? এটাকে আয়নে ভাঙলাম স্যার। আর একটা H প্লাস যদি পেয়ে যাই তাহলে আমার যেটা দরকার সেটা ঠিক পেয়ে যাব। চলো আর একটা H প্লাস পেতে গেলে কি আছে এখানে স্যার? NaCl তো পাবো না, তবে HCl কিন্তু H প্লাস পাবো। চলো ওটাই লিখতে থাকি। তাহলে ল্যামডা 0 M HCl, ওটা ভাঙলে কি তৈরি করতো? চলো কালারটা একটু চেঞ্জ করে লিখছি। ওটা ভাঙলে তৈরি করতো ল্যামডা 0 M H প্লাস যুক্ত ল্যামডা 0 M Cl মাইনাস। হলো। এবার দেখো আমার দরকার ছিল এটা একটা, আমার দরকার ছিল এটা একটা, দুটো পেয়ে গেলাম। বাট এইগুলো এখন আমার কাছে এক্সট্রা হয়ে গেছে। কি কি এক্সট্রা হয়েছে স্যার? ল্যামডা 0 M Na প্লাস আর ল্যামডা 0 M Cl মাইনাস। চলো এক্সট্রা মানে বাদ দিতে হবে। কিভাবে বাদ দেবো? এখনো একটা টার্ম পড়ে আছে NaCl, তাহলে বিযুক্ত ল্যামডা 0 M Na and Cl। এটা লেখা মানে আমি এইখানটায় লিখবো মাইনাস অফ ল্যামডা 0 M Na প্লাস মাইনাস অফ ল্যামডা 0 M Cl মাইনাস। হলো। এবার আমরা এটার সঙ্গে Na প্লাস কে কেটে দেবো, এটার সঙ্গে Cl মাইনাস কে কেটে দেবো, এটা প্লাস এটা পড়ে থাকা, তার মানে এই দুটো পড়ে থাকা, তার মানে এই আনসার হওয়া। তাহলে কি বললাম? এটা থেকে এটা পড়ে থাকা, তার মানে এই দুটো পড়ে থাকা, তার মানে এই আনসারটা পড়ে থাকা। তাহলে এইটা যদি আমি উল্টো করে চিন্তা করি, এই লাইনটা মানে এ লাইন, এই লাইনটা মানে এ লাইন, এই লাইনটা মানে আমার এই কোশ্চেন। তার মানে এদের যা ভ্যালু এর তাই সেটাই ভ্যালু হবে। কথা বোঝা গেল? সেই হিসাবে আমি লিখবো এর ভ্যালু দিয়ে আছে দেখো 91। তাহলে 91 এর ভ্যালু দিয়ে আছে দেখো কত আছে? 426 426 বিযুক্ত এর ভ্যালু দিয়ে আছে 126। তাহলে 426 থেকে 126 বাদ দিলে পড়ে থাকে 300, 300 যুক্ত 91 মানে 391। এককটা কি ছিল? ওহম ইনভার্স, সেমি স্কয়ার এন্ড মোল ইনভার্স। বোঝা গেল? বোঝা গেল। এবার এই এককটা নিয়ে একটা কথা বলি। আমার এর আগের ক্লাস অর্থাৎ লেকচার 7 মোলার এবং তুল্যাঙ্ক পরিবাহিতার এককটা মিস্টেক হয়ে গেছে। মোলার এবং তুল্যাঙ্ক লেকচার 7 এর একক এবং এর একক ভুল হয়ে গেছে, ভুল করে ফেলেছি, এর একক ভুল করে ফেলেছি। কি ভুল করে ফেলেছি? যে এর একক হচ্ছে কি, যে আমরা যেটা লিখেছিলাম, আমি যেটা লিখেছিলাম বলি ভুলটা কি ছিল, যে আমি লিখেছিলাম মোলারটার কথাই বলি, ছিল ওহম ইনভার্স, সেমি ইনভার্স আর মোল ইনভার্স। কিন্তু সেমি ইনভার্স হবে না, কারণ আমি যে ভুলটা করেছি সেখানে ছিল এটা সমান 1000 K/m, কিন্তু এতে কে এর জায়গায় যে ভি ছিল 1000 কেভি, ভি এর ভ্যালু এটা ভি এর ভ্যালু। খেয়াল করবে লেকচার 7টা আবার দেখবে, খেয়াল করবে এটা ছিল কেভি এর ভ্যালু। তাহলে ভি ফর ভলিউম পার লিটারে কত? পার লিটার মানে ভলিউম। তাহলে এখানে পার লিটারের ভলিউমের এককটাই লেখা হয়নি। আমি কে এর একক লিখেছি, আমি এম এর একক লিখেছি, ভলিউমের সেমি কিউটা লেখা হয়নি। অর্থাৎ আমার যদি ওহম ইনভার্স, আমি শুধু এই একক দুটো লিখেছি, এক হচ্ছে কে এর আর এম এর, তাহলে আমি সেমি ইনভার্স আর মোল ইনভার্স লিখেছি। ওর সঙ্গে ভি এর যদি সেমি কিউটা লিখে দিতাম তাহলে আমার ভুলটা আর হতো না।
অর্থাৎ সেমি স্কোয়ার অ্যান্ড মোল ইনভার্স। ভালো করে একটু খেয়াল করে নেবে, এটা আমার লেকচার 7-এ মিস্টেক হয়ে গেছে, যে মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতায় সেমি স্কোয়ার সিজিএস একক, এসআই এককে মিটার স্কোয়ারের পরিবর্তে আমি সেমি ইনভার্স এবং মিটার ইনভার্স করে ফেলেছি, তাই তো। আর ভিডিও যেহেতু আপলোড হয়ে গেছে আমি আর চেঞ্জ করছি না, এখানে বলে দিলাম, ওটা একটু দেখে নেবে। ক্লিয়ার? চলো তাহলে এই অ্যান্সারটা হলো। তাহলে একটা মৃদু তড়িৎ বিশ্লেষণ আমরা মোলার পরিবাহিতা তীব্র তড়িৎ বিশ্লেষণের হেল্প নিয়ে ক্যালকুলেশন করে নিলাম। কেন করলাম না করলাম এর আগে আমি বলে দিলাম। চলো আমাদের নেক্সট কোশ্চেন করি। তাহলে আমাদের প্রবলেম 2, অসীম লঘুতায় 298 কেলভিন উষ্ণতায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4 and OH, এটি একটি উইক বেস। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি? একটা হচ্ছে উইক বেস, মৃদু ক্ষার। এর মোলার পরিবাহিতা নির্ণয় করতে বলেছে। যেহেতু এটা মৃদু ক্ষার সরাসরি পারবো না, তার জন্য তীব্র ক্ষার বলবো না, তিনটে তীব্র ইলেকট্রোলাইট, অর্থাৎ এখানে তিনটেই, এটা লবণ আর এটা ক্ষার দেওয়া আছে, বাট তীব্র হয়েছে, যাদের মান যথাক্রমে 149, 126 এবং 248 ওহম ইনভার্স, সেমি স্কোয়ার, মোল ইনভার্স। আবার একটা কথা বলছি, আমি লেকচার 7-এ এখানে ইউনিটটা ভুল করেছি, ওটাকে একটু কারেকশন করে নেবে। বারবার বলবো যাতে কেউ না কেউ একটা লেকচার দেখলেই খেয়াল করতে পারে মোলার পরিবাহিতার ইউনিট লেকচার 7-এ মিস্টেক হয়েছে, ওখানে ওহম ইনভার্স সেমি ইনভার্স করেছিলাম, সেমি ইনভার্স না, হবে কি সেমি স্কোয়ার। চলো আমরা প্রবলেমটা সলভ করি। ভ্যালুটা দেয়া আছে, আমি না লিখলেও হতো, তবু আমি ডান দিকে একটু ছোট করে লিখে দিচ্ছি। দেয়া আছে কি ল্যামডা 0 am, কার ভ্যালু দেয়া আছে স্যার? প্রথমে NH4Cl লিখে নি, NH4Cl সমান 149, একবার একক লিখছি, বাকিগুলো ডট ডট মেরে দেবো। ওহম ইনভার্স, সেমি স্কোয়ার এবং মোল ইনভার্স, ওহম ইনভার্স, সেমি স্কোয়ার, মোল ইনভার্স। সেকেন্ড লিখছি ল্যামডা 0 am, কে লেখা আছে NaCl সমান 126 ওহম ইনভার্স, সেমি স্কোয়ার, মোল ইনভার্স। ল্যামডা 0 am NaOH কত দিয়ে আছে 248 ওহম ইনভার্স, সেমি স্কোয়ার, মোল ইনভার্স, এটা দেওয়া আছে। এবার আসছি ক্যালকুলেশন কাকে করতে বলেছে স্যার? ক্যালকুলেশন বলেছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড স্যার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্যালকুলেশন করলে একবার লিখে দিই যে এটা অফ এম সমান, এটা আমরা পরিষ্কার বলতে পারি, এটা মানে আমরা কি বলতে পারি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের এই ক্ষেত্রে আমরা লিখে দিতে পারি যে ল্যামডা 0 NH4 প্লাস ল্যামডা 0 and OH মাইনাস। এখানে এম গুলো না উল্লেখ করলেও চলবে, হয়েছে। এবার বলে দিই, এইটাকে তো ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারবো না বলে এদের হেল্প। আমার দরকার কি NH4 প্লাস, আর দরকার কি OH মাইনাস। এবার ওখানে কোশ্চেন আছে স্যার, দেখতে পেয়েছি স্যার এতে OH মাইনাস এখানে, NH4 প্লাস এখানে, তাহলে ওই দুটোকে আমি প্লাস আকারে লিখে নিই, মাঝে একটা লাইন ছেড়ে দিচ্ছি, তাহলে লিখে নেব ল্যামডা 0 am অফ NH4Cl, এখান থেকে NH4 প্লাস পাবো, যুক্ত ল্যামডা 0 n অফ NaOH, এখান থেকে OH মাইনাস পেয়ে যাব। কিভাবে পাচ্ছি দেখে নাও, এখান থেকে বলতে পারি ল্যামডা 0 NH4 প্লাস ল্যামডা 0 Cl মাইনাস যুক্ত ল্যামডা 0 Na প্লাস যুক্ত ল্যামডা 0 OH মাইনাস। আমার কি দরকার? আমার দরকার NH4 প্লাস, আমার দরকার OH মাইনাস। তাহলে এক্সট্রা হয়ে গেল Na and Cl। খেয়াল করে দেখো, যেটা Na প্লাস Cl মাইনাস, তার জন্য একটা রাশি এখনো পড়ে আছে ল্যামডা 0 am অফ NaCl, তার মানে মাইনাস ল্যামডা 0 Na প্লাস, প্লাসে প্লাসে মাইনাস ল্যামডা 0 Cl মাইনাস। Cl মাইনাসের সঙ্গে প্লাস একটা, আর Na প্লাসের সঙ্গে মাইনাস একটা কেটে গেল, পড়ে আছে দেখো। তার মানে আমরা উল্টো করে যদি চিন্তা করি, আমরা বলতে পারি এই লাইনটা সমান এই লাইনটা, এই লাইনটা সমান এই লাইনটা, এই লাইন মানে এর মান, তার মানে এই লাইনের মান সমান এটা। তাহলে এই লাইনের মান যদি এটা হয়, মানগুলো বসাতে থাকি,
NH4Cl মানে 149 যুক্ত NaOH মানে 248 যুক্ত NaCl মানে 126। হলো, আমরা 149 থেকে 126 প্রথমে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে পড়ে রয়ে গেল 3 আর আছে কি 2, 23, তার সঙ্গে 248 যোগ করছি 8 3 11, 11 2 3 6 7 আর 2 271। একক হবে একক আর ভুল করা যাবে না, একবার করে দিয়েছি এককটা ভুল। ওহম ইনভার্স সেমি স্কয়ার মোল ইনভার্স হয়েছে, ওহম ইনভার্স সেমি স্কয়ার মোল ইনভার্স। ক্লিয়ার? এই হলো আমার অঙ্ক। জটিল লাগছে কি? জটিল লাগছে নাকি জানাবে তো যে স্যার হ্যাঁ অঙ্কটা ঠিক অনেকটা জটিল লাগছে, বুঝতে পারছি না। কার কার জটিল লাগছে জানাবে যে স্যার বুঝতে পারছি না। কার কার মনে হলো না স্যার অঙ্ক সহজ আছে, কেমন একটু কমেন্টে জানাবে সবাই, তাহলে আমি বুঝতে পারবো যে আমি যেটা বোঝাচ্ছি অনেকে বুঝতে পারছো না, তাই হয়তো জটিল লাগছে, তাহলে আমি সেটা চিন্তা করবো কিভাবে বোঝানো যায়। আর যারা বুঝতে পারছো তাদের জন্য থ্যাংক ইউ। চলো আমরা নেক্সট কোশ্চেন করি। চলো আমাদের প্রবলেম নাম্বার 3। প্রবলেম নাম্বার 3 তে কি আছে? আছে কি যে এই উইক যে বেস, এটা হচ্ছে উইক বেস মৃদু ক্ষার, এর ক্ষেত্রে মোলার পরিবাহিতা জানতে চেয়েছে। তার জন্য 3টি স্ট্রং ইলেকট্রোলাইট তীব্র পরিমিশ্লেষের ভ্যালু, একজন হচ্ছে 450.6, 245.6, 128.6, এবং আমি এটাও বলে দিই যে টেম্পারেচারের উপরে নির্ভর করে, তাই টেম্পারেচার চেঞ্জের উপরে এই মানটা কোথাও কোথাও কোশ্চেন পেপারে তোমাকে দেওয়া থাকতে পারে চেঞ্জ, যে ভ্যালু কিন্তু চেঞ্জ ভ্যালু থাকতে পারে, চেঞ্জ ভ্যালু থাকতে পারে। সেক্ষেত্রে আমি দেখেছি যে এইটা যেমন ভ্যালু আছে, তোমরা যদি ছায়া প্রকাশনের কখনো বই পড়ো সেখানে দেখবে উদাহরণের কোশ্চেনটি সলভ করে দেওয়া আছে, সেখানে আলাদা ভ্যালু আছে। তার ভ্যালু কি থাকলো সেটা নয়, প্রসেস সেম হবে, যেমন ভ্যালু থাকবে তার উপরে ক্যালকুলেশন আসবে। কেমন? এই অঙ্কটা করতে গেলে আমরা একটু নতুন কিছু শিখবো আশা করি। দেখো তাহলে আমি আর ভ্যালু গুলোর দিকে আর টুকছি না, কি শর্টে টুকে দেবো। দেখো এটা এর ভ্যালু, এটা এর ভ্যালু, আর এটা এর ভ্যালু, পরপর আমি আর টুকছি না। হলো, এটা এর ভ্যালু, তিনটা ভ্যালু তিনজনের। তাহলে আমি লিখে দিই প্রথমেই যে ল্যামডা 0 m of NH4OH, এইখানে কিন্তু বোঝার আছে, মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। কিন্তু কি আছে আমি বললাম আমার দরকার ল্যামডা 0 of NH4 plus and lambda 0 of OH minus। ক্লিয়ার? lambda 0 4 plus lambda 0 OH minus। আমি সেকেন্ড লাইন ছাড়লাম, থার্ড লাইনে চলে যাচ্ছি। থার্ড লাইন কি বলছে যে এটা পেতে গেলে তোকে NH4Cl টা লিখতে হবে। চলো লিখে দিই, lambda 0 NH4Cl। NH4Cl লেখা মানে lambda 0 NH4 plus and lambda 0 Cl minus। বুঝা গেল? তাহলে আমার একটা জিনিস পেয়ে গেলাম। আর কি দরকার? OH। OH এর জন্য দরকার এই যে BaOH এর হোল 2, তাহলে সেটা লিখলাম lambda 0 m of BaOH এর হোল 2। তাই এটাকে একটু থার্ড ব্র্যাকেটের মতো দিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে যদি আমি লিখি, এবারে দেখো মজাদার লেখাটা, lambda 0 of Ba2 plus বা প্লাস 2, যেটা খুশি একটা লিখবো, কোনো সমস্যা নেই। 2 plus 2 into lambda 0 of OH minus। প্রবলেম এখানেই শুরু হয়ে যাবে। কেন? এখানে আছে একটি NH4 প্লাস, এখানে এসে গেছে দুটি OH মাইনাস। স্যার প্রবলেমের কিছু নাই স্যার, একটা নিয়ে নেব ভাবতে পারো। চলো শেষ অবধি কি দাঁড়ায়, এক্সট্রা হয়ে গেছে আমার Cl, এক্সট্রা হয়ে গেছে আমার Ba, কারণ এখানে নাই, তাই চলে যাই। কি বললাম? এক্সট্রা হয়ে গেছে Cl আর এক্সট্রা হয়ে গেছে আমার Ba। Ba মানে সেই Ba নাই, বেরিয়াম। বুঝা গেল যে আমাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু বেগুন, আলু, গাজর, ইনথালে নাকি এখানে কি আছে, আর প্রথমে কি আছে হালিনা কি রাখছে ফারিয়াদ। এটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু
बेटा मांगे कार स्कूटर बाप राजी, बेटा मांगे कार स्कूटर जे बाप राजी সেই বিয়ে। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, লিথিয়াম, রেডিয়াম। আর 13 যে মৌল আছে সেটা হচ্ছে বোরন, দ্যাট ইজ বেগুন, অ্যালুমিনিয়াম আলু, গ্যালিয়াম গাজর, তাদের কথা বলছিলাম। চলো নেগলেক্ট দিস ম্যাটার, পরে যখন যাবো ওই জায়গাটা আমরা দেখবো। তাহলে এখানে বেরিয়াম। এবার আসছি এক্সট্রা যেটা আছে তার জন্য আমার এক্সট্রা টার্ম BaCl2 অলরেডি দেওয়া আছে, ল্যামডা 0 m অফ BaCl2। স্যার এটাকে যদি আমরা লিখতে চাই আমরা নিশ্চয়ই এইরকম লিখবো, মাইনাস অফ ল্যামডা 0 Ba2 প্লাস মাইনাস অফ, আগে লিখে দিই Cl দুটো আছে, 2 মাইনাস অফ ল্যামডা 0 Cl মাইনাস, তাই তো? তাহলে খেয়াল করে দেখি আমি কি আমার যে জিনিসটা দরকার সেটা পেয়েছি? স্যার পেয়েছি, NH4 পেয়েছি, বাট দুটো OH হয়ে গেছে, আর কোথাও OH নাই, বাদ পড়ার চান্স নাই। আমি কিন্তু একটা NH4 নিলে দুটো OH নিয়ে আমার সমস্যা আছে, 1 নম্বর সমস্যা। দুটো হলে দুটো দুটো নিতাম, যুক্ত হয়ে যেত দুটো হলে। সেকেন্ড, আমি যখন Cl কে বাদ দেবো এখানে দুটো বিয়োগ আছে কিন্তু এখানে একটা আছে, তাহলে এখান থেকে আমি একটা প্ল্যান এমন বানাবো যাতে সাপও মরবে লাঠি কিন্তু ভাঙবে না। অর্থাৎ আমি যদি এটাকে 2 অণু নিয়ে নিই, আমি যদি এটাকে 2 অণু নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে আমার 2, এটা হয়ে যাবে আমার 2। এবার একটু খেয়াল করো, এটা 2 অণু নেওয়ার জন্য আমার এটা 2 অংশ আসলো আর এটা 2 আসলো, তার মানে এটা 2, এটা 2, তার মানে এটা 2। যদি 2 করে নিই স্যার ঠিক আছে, ভালো কথা, 2 2 করে নিয়েছেন। বাকিদের কি হলো দেখান, দেখো বেরিয়াম কেটে গেল, 2Cl 2 2 2, তার মানে এটা আমাকে 2 অণু নেওয়ার দরকার ছিল। তার মানে আমি বলতে পারি যে 2 ল্যামডা 0 m NH4 OH, এই লাইনটা এই লাইনের সঙ্গে সমান, এক নয় 2 অণু। ক্লিয়ার? এবার আমরা এদের যার যেমন মান আছে সেই হিসাবে যদি গুণ করি, প্রথমেই বলবো যে NH4Cl এর মান আছে ওদের 128, তাহলে 2 গুণিত 128.5, কেন? কারণ 2 2 এটা 2 এটা, তাই যুক্ত। তারপরে কত আছে BaOH এর হোল টু, মানে প্রথমটা 450 450.6, 450.6, আর বিযুক্ত এটা আছে BaCl2 হচ্ছে 245.6। হ্যালো, এটা কিন্তু খেয়াল রাখবো 2 অণু, 2 অণু, মানে জানতে চাইনি 2 অণুর কথা বলেনি, বলেছে ল্যামডা 0 m অফ NH4OH, কিছু বলা নেই, মানে 1 অণুর কথা। তাহলে আগে এর ভ্যালু ক্যালকুলেশন করব, তারপরে 2 থেকে 1 অণুতে আমরা যাব, অর্থাৎ একে 1 অণু মানে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা গুণ করলে কত, 128 দিয়ে 256, অর্থাৎ 257 যুক্ত 450.6 বিযুক্ত 245.6। আমরা যদি যোগ করি 200 আর 400 600, 50 50 100 700, 707.6, 707.6 বিযুক্ত 245.6, তাই তো? ঠিক আছে একদম। এবার আসছি যে 56 57, ঠিক আছে। এবার আসছি কি যে 6 6 হলে 0, অর্থাৎ দশমিকের পর কিছু থাকছে না, 5 আছে 7 2 দিতে, 5 হাতে 7 2 দিতে, হাতে রইল, হাতে কোনো নয়, 4 আছে 10 6 দিতে, 4 আছে 10 6 দিতে, হাতে রইল 1, এটা হচ্ছে 3 3 আছে 7 4 দিতে, 462। এই যে 462 একার কিন্তু নয়, এইটা নিয়ে, অতএব আমরা বলতে পারি ল্যামডা 0 m অফ NH4OH, ল্যামডা 0 m অফ NH4OH, এইটা আলাদা রাশি, সমান সমান কত, 262/2 সমান 4, সরি 4, তাহলে সমান 2 3 1, অর্থাৎ 231 ওহম ইনভার্স সেমি স্কয়ার এন্ড মোল ইনভার্স। তাহলে এইটা একটা নতুন জিনিস তোমরা শিখলে, এটাকে একটু ভালো করে খেয়াল রাখবে। যদি তুমি এটা বুঝে যাও তাহলে কোথাও যদি 3ও গুণ করতে হয় 3, সেটাও বুঝতে পেরে যাবে। অর্থাৎ এখানে দুটো কোশ্চেন, অর্থাৎ
প্রথম দুটোর মধ্যে যে কোনো একটা ঠিক করে বুঝে নিলে, আর এখন যেটা করালাম এটা বুঝে নেওয়া মানে এবার তোমার বলবো এই লেভেলের যা কোশ্চেন আসবে সবই করতে পারবে। আবার বলি, তুমি পরীক্ষায় এই এই ভ্যালু দিয়ে অঙ্ক প্র্যাকটিস করে গিয়েছো, ভ্যালু কিন্তু চেঞ্জ থাকতে পারে, তাই ভ্যালু চেঞ্জ থাকবে বাট প্রসিডিওর কোনো চেঞ্জ থাকবে না, সেম থাকবে। ক্লিয়ার? চলো আমরা পরের প্রবলেম কি আছে, তাহলে আমাদের প্রবলেম নাম্বার 4, আমরা এবার পরিবাহিতা রিলেটেড কিছু প্রবলেম সলভ করব। দেখতেই পাচ্ছ এই কোশ্চেনটি 2016 সালে এসেছে, এছাড়াও অন্যান্য সালে এসেছে, সব সাল তো আর উল্লেখ করা যাবে না। মোটামুটি এটা প্রিভিয়াস টিওয়াইকিউ কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা জিনিস মাথায় রাখবে, সেম কোশ্চেন নাও আসতে পারে, সিমিলার কোশ্চেন 100% গ্যারান্টি আসবে। কি বললাম? সেম কোশ্চেন নাও আসতে পারে, সিমিলার কোশ্চেন 100% গ্যারান্টি আসবে। ঠিক কিরকম? ধরো আমি দেখেছিলাম একটা চ্যানেলে যে দুটো কোশ্চেন বা তিনটে কোশ্চেন একদম 100% গ্যারান্টি আসবেই, তুমি একদম লিখে রাখতে পারো। আমার বেশ কথাটা শুনে ভালো লাগলো যে কি এমন কোশ্চেন যে 100% গ্যারান্টি আসবে। বলছে এক, পরীক্ষার খাতায় তোমার নাম লেখার জায়গাটি থাকবে, অর্থাৎ নাম আসবে, তোমার নামটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, রেজিস্ট্রেশন নাম্বার প্র্যাকটিস করে যাবে। সেই রকম আমি এটা গ্যারান্টি দিতে পারি, সেম কোশ্চেন না আসলেও সিমিলার কোশ্চেন আসবেই। ক্লিয়ার? চলো, তাই বুঝে প্র্যাকটিস করবে, বুঝবে, শিখবে, মুখস্থ করবে না। যদি কোশ্চেনের 2-4টা কোশ্চেন মুখস্থ করে চলে যাও তাহলে কিন্তু চান্স কম। দেখি কি বলেছে। প্রথম কথা, একটা জিনিস জানতে কি চেয়েছে একটু দেখে নি। কোষ্ঠীর মোলার পরিবাহিতা, আমরা সবসময় চিন্তা করব কি দেওয়া আছে, যে কোনো ম্যাথমেটিক্স সলভ করার জন্য আমি এইগুলো একটা কিওয়ার্ড বলে দিই যে কি দেওয়া আছে, অর্থাৎ ভ্যালু কি দেওয়া আছে, এটা তুমি প্রথমে চিন্তা করবে। স্যার চিন্তা করলাম স্যার, এই যে স্যার এখানে একটা দেওয়া আছে এর ঘনত্ব মোলারিটি, আর স্যার এখানে দেওয়া আছে রোধ দেওয়া আছে স্যার, আর এখানে দেওয়া আছে কোষ ধ্রুবক দেওয়া আছে, ধরে নাও কি দেওয়া আছে। তারপরে লিখো কি করতে হবে, অর্থাৎ তোমাকে কি কোশ্চেন জানতে চেয়েছে, কি করতে হবে, অর্থাৎ তুমি কি করতে চাইছো? স্যার মোলার পরিবাহিতা নির্ণয় করতে হবে, প্রয়োজনীয় ফর্মুলা, ওই যে মোলার পরিবাহিতা নির্ণয় করবে ওর জন্য ফর্মুলা কি আছে, এটাই হচ্ছে তোমার। তাই তো এই তিনটের অ্যান্সার যদি তুমি খুঁজে পেয়ে যাও তার মানে কোশ্চেন তোমার সলভ হয়ে যাবে। চলো অ্যান্সার আমি পরে করব, আগে আমি প্রয়োজনীয় ফর্মুলা যখন বলেছি ফর্মুলা একটু এখানে লিখে নিই। স্যার মোলার পরিবাহিতার ফর্মুলা, মোলার পরিবাহিতা ল্যামডা এম সমান 1000 K/m। স্যার ভ্যালু কি কি দেওয়া আছে, মানে ভ্যালু কি দেওয়া আছে? অবশ্যই দেওয়া আছে। একটু খেয়াল করে যদি দেখি, এইটা হলো এম এর মান, ভালো স্যার। তাহলে কে এর মানটা কোথায়? কে এর মান এখানে দেওয়া নাই, তাহলে কে এর মান ক্যালকুলেশন করতে হবে। কে এর মান ক্যালকুলেশন করতে গেলে কে যাদের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ যাদের মান দেওয়া আছে সেই রকম ফর্মুলাই করতে হবে। কে মানে কি? আপেক্ষিক পরিবাহিতা। তাহলে আমরা এখানে প্রথম কথাটা লিখবো আপেক্ষিক পরিবাহিতা। আমরা যেটা জানি সেটা আপেক্ষিক পরিবাহিতা, দ্যাট ইজ কে সমান, আপেক্ষিক পরিবাহিতাটা কি? কে সমান পরিবাহিতা এল, ভাষায় যদি লিখি পরিবাহিতা ইন্টু কোষ ধ্রুবক। চলো লিখে দিচ্ছি ভাষাতে, পরিবাহিতা ইন্টু কোষ ধ্রুবক। এই প্রমাণটা পরীক্ষায় দেয়, আবার এটাও দেয় আপেক্ষিক পরিবাহিতা সমান ড্যাশ গুণিত ড্যাশ। তাহলে আমার ফর্মুলা থেকে দুটোই হবে, পরিবাহিতা মানে এল লিখি আমরা, কোষ ধ্রুবক হচ্ছে কি L/A। স্যার পরিবাহিতার কি কোনো ভ্যালু দিয়ে আছে? না, না দেয়নি। আমরা জানি এল সমান 1/r, আর মানে রোধ। তার মানে এখান থেকে আমি এলটাকে 1/r করলে হয়ে যাবে, ভাষাটাকে সরিয়ে দিয়ে শুধু চিহ্নগুলোকে নিচ্ছি। কে সমান 1/r L/A। স্যার আর এর ভ্যালু কত? 80 আছে,
তাহলে 1/80 ইন্টু কোস ধ্রুবক অর্থাৎ একদম এল বাই এর ভ্যালু বলে দিয়েছে 1 ইন্টু 1। স্যার কে এর একক কি হবে তোমরাই বলো। আর মানে ওহম ইনভার্স, চলো 1/80 আগে লিখে দিই। 1/80 স্যার আর নিচে আছে ওহম ইনভার্স, এল মানে সেমি, সেমি স্কোয়ার, সেমি সেমি স্কোয়ার, তাহলে সেমি স্কোয়ার যখন উপরে উঠবে একটা সেমি পড়ে থাকবে, সেমি ইনভার্স, ওহম ইনভার্স এন্ড সেমি ইনভার্স। বলো মোলার পরিবাহিতার ক্ষেত্রে কে আর এম দরকার ছিল, বাকিটা তো ডিজিট, তাহলে আমরা এখান থেকে লিখবো অতএব মোলার পরিবাহিতা, মোলার পরিবাহিতা, তার জন্য কি লিখি ল্যামডা এম সমান কি লিখবো 1000 কে বাই এম, 1000 কে বাই এম। অর্থাৎ এম সমান এখানে এম সমান, এখানে এম সমান 0.1, এই যে 1, তাহলে সেই হিসাবে আমরা লিখবো 1000 ইন্টু এম মানে 0.1 আর 1/80। চলো আর একটু সলভ করি, তাহলে সমান 1000 ইন্টু 10 করে দিচ্ছি 0.1 এর জন্য ডিভাইডেড বাই 80, একটা শূন্য কাটলো। এবার আমরা দেখবো 8 দিয়ে কাটা যায় কিনা, 8 25 হয়, 8 125 নাকি, 8 125 1000 হয়ে যাচ্ছে ডাইরেক্ট সমান 125 কার মোলার পরিবাহিতা। একবার ভুল করেছি, একবার ভুল করেছি, আর ভুল করব না এই মুহূর্তে। হতে পারে আপাতত এখন হবে না, কারণ একবার শিক্ষাতে পেয়ে গেছি, একবার শিক্ষা পেয়ে গেছি এই জন্য। ঠিক আছে 125 ওহম ইনভার্স সেমি স্কয়ার মোল ইনভার্স। বলতো অঙ্কটা কি খুব একটা জটিল ছিল? তাহলে বললাম কি কি দেওয়া আছে স্যার, যার যার ভ্যালু দেওয়া আছে লিখে দিলাম। কি করতে হবে স্যার, মোলার পরিবাহিতা নির্ণয় করতে হবে, তার জন্য প্রয়োজনীয় ফর্মুলা, মোলার পরিবাহিতার ফর্মুলা লিখে দেখছি, মান দেওয়া নাই, তাহলে তার মান বার করতে গেলে ফর্মুলা এটা, স্যার তার মান এল এর মান দেওয়া নাই, এল এর মানের জন্য এটা। খেয়াল করো তো আমি লেকচার 7-এ কিন্তু বলেছিলাম যে আমাদেরকে যদি পরিবাহিতা রিলেটেড প্রবলেম এবং কনসেপ্ট রেডি করতে হয়, প্রত্যেকটা টার্ম সম্পর্কে জানতে হবে, প্রত্যেকটা টার্মের ক্ষেত্রে তার একক কি হবে, কিছু কিছুর শুধু একটি করে একক, এসআই একক জানলে হচ্ছে, কিছু জনের এসআই সিজিএস দুটোই লাগে, এবং তারা কিভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত মানে তাদের দিয়ে তৈরি ফর্মুলা জানতে হবে। আমি সেই ফর্মুলার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3টে ফর্মুলা ইউজ হলো। 1 নম্বর ফর্মুলা পরিবাহিতা সমান রোধের অন্যান্য, 2 নম্বর ফর্মুলা আমাদের বলতে পারি যে আপেক্ষিক পরিবাহিতা সমান, অ্যাকচুয়ালি এটা থেকে এটা এসেছে পরিবাহিতা ইন্টু কোষ ধ্রুবক, 3 নম্বর মোলার পরিবাহিতা সমান 1000 কে বাই এম, কে বলতে এটা আপেক্ষিক পরিবাহিতা। ক্লিয়ার? ক্লিয়ার? চলো আমরা নেক্সট প্রবলেম করি। দেখো আমাদের প্রবলেম নাম্বার 5 কি আছে, একটি পরিবাহিতা কোষের প্লাটিনাম তড়িৎদ্বার দুটির মাঝের দূরত্ব, এই যে তড়িৎদ্বার দুটির মাঝের দূরত্বকে আমরা এল বলি, এল, তড়িৎদ্বার দুটির মাঝের দূরত্বকে আমরা এল চিহ্ন দ্বারা প্রকাশ করি, সেটা কত বলেছে 2 বলেছে, 2 সেমি, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা এ চিহ্ন দ্বারা প্রকাশ করি, সেটা বলেছে 4 সেমি স্কয়ার। উক্ত কোষটিকে একটি এত মোলারকে আমরা এম চিহ্ন দ্বারা প্রকাশ করি, সেটা 0.5 মোলার বলেছে। দ্রবণ দ্বারা পূর্ণ করা হলে কোষটির রোধকে আমরা আর চিহ্ন দ্বারা প্রকাশ করি, সেটা বলেছে 25 ওহম। দ্রবণটির মোলার পরিবাহিতাকে আমরা ল্যামডা এন চিহ্ন দ্বারা প্রকাশ করি। তাহলে আমার যে কনসেপ্ট আছে 1 নম্বর কি কি দেওয়া আছে জেনে গেলাম, 2 নম্বর কি করতে হবে মোলার পরিবাহিতা, 3 নম্বর হচ্ছে তাহলে ফর্মুলা কি লিখবো। চলো আগের মতো আমি ইচ্ছে করি আগে ফর্মুলা লিখি, না মান থাকলে পরে চলে যাব। চলো ফর্মুলা লিখছি যে আমরা জানি মোলার পরিবাহিতা, মোলার, চলো নিচে লিখি, আমরা জানি মোলার পরিবাহিতা সমান 1000 কে বাই এম। স্যার এম তো স্যার দেওয়া আছে, চলো এম লিখে নিই, 1000
1000 ইন্টু এম এর ভ্যালু 0.4, বাট কে এর ভ্যালু জিজ্ঞাসা চিহ্ন। দেখে নাও কে এর মান, কে মানে আপেক্ষিক পরিবাহিতা জানি না, তার মানে বাকি যে ভ্যালু গুলো দেওয়া আছে সেখান থেকে কে এর মান নিয়ে আসতে হবে। চলো দেখা যাক কে এর মান পাই কিনা। আপেক্ষিক পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা কে সমান এল ইন্টু এল বাই এ। রাফে লিখে দিতে পারো, এল হচ্ছে পরিবাহিতা আর এলটা হচ্ছে তড়িৎদ্বার দুটির মাঝের দূরত্ব। এই যে লেখা আছে তড়িৎদ্বার দুটির মাঝের দূরত্ব, আর এ হচ্ছে তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল লিখে দিলাম। স্যার এল দেওয়া আছে স্যার 2 সেমি, স্যার এও দেওয়া আছে, কিন্তু এল যে পরিবাহিতা এটা দেয়া নাই। এর জায়গায় আমরা জানি এল সমান 1/r, আগের কোশ্চেনটাও করলাম 1/r। সেই হিসাবে যদি আমরা 1/r ইন্টু এল বাই এ বসাই, দেখো আর এর ভ্যালু কত 25 ওহম, তাহলে 1/25 ইন্টু এল এর ভ্যালু কত 2, এটা হচ্ছে 2 ডিভাইডেড বাই এর ভ্যালু 4। হলো সব সিজিএস একক, কারণ সিজিএস এককে ওহম, সেমি, আর এগুলো সব সিজিএস একক। মানে এখান থেকে একটু কাটা যাবে, কাটবো, চলো কেটে দিই। এটা 2 সমান 1/50, 1/50। একক যদি লিখতে চাই তাহলে খেয়াল করো এখান থেকে লিখে দেব যে আর এর ইনভার্স মানে ওহমের ইনভার্স, আর সেমি বাই সেমি স্কোয়ার, তাহলে হয়ে গেল সেমির ইনভার্স। ক্লিয়ার? তাহলে আর এর ভ্যালুটা ছিল জিজ্ঞাসা চিহ্ন, এখন এই জিজ্ঞাসা চিহ্নকে বলবো 1/50। ক্লিয়ার? চলো 1000 ইন্টু একটু 0.4টাকে তুলে দিয়ে উপরে 10 দিলাম আর নিচে 50 পড়ে আছে। ক্লিয়ার? আমি এক কাজ করি, একটা শূন্যর সাথে এটা কাটবো, চলো কেটে দিই। এই একটা শূন্যর সাথে একটা শূন্য কেটে দিলাম। ক্লিয়ার? 5 দিয়ে কাটছি, 5 দিয়ে 10 200, 4 দিয়ে কাটছি, 4 5 20 50 সমান 50। মোলার পরিবাহিতার একক কি হবে স্যার? ওহম ইনভার্স, তারপরে স্যার সেমি ইনভার্স বলবো না কারণ ভুল করেছিলাম, তাই মনে রেখেছি ওহম ইনভার্স, সেমি স্কোয়ার, মোল ইনভার্স। বলো অঙ্কটা কি খুব বড় না খুব জটিল? অঙ্ক যেটা লিখতে দেওয়া আছে, অঙ্ক যেটা দেওয়া আছে দেখে ভয় এসে যাবে যে এত বড় অঙ্ক সলভ করবো কিভাবে। কিন্তু কথাই বলে মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। এখানে মেঘ বলতে এই জায়গাটা অঙ্কটা লেন্থি হতে পারে, কিন্তু ওর প্রয়োজনীয় ফর্মুলা যদি তোমার খেয়াল থাকে তাহলে কিন্তু খুবই ছোট, সব ছোট বড়টা বড় কথা নয়, অঙ্কটা খুবই সহজ। তোমরা দেখতেই পাচ্ছ বিনা ক্যালকুলেটরে তোমাদের সামনে হিসাব করে করে বসাচ্ছি, এটা কোনো এডিটেড নয়, এটা নর্মাল। তাই তোমাদেরকেও সেম ওয়েতে করতে হবে। হাতে থাকতে পারে, মোবাইল থাকবেই তো, যদি তোমরা আমার অনলাইন ক্লাস দেখো বা আমি প্রায় সবার মোবাইল আছে, আমি বলবো ক্যালকুলেটর বা মোবাইল একদম মানে 1% ইউজ করবে না, ফুললি চেষ্টা করবে। হতে পারে কোনো অঙ্ক ফ্র্যাকশনে আসবে, আসুক, ক্লোজ ভ্যালু আসলেই হবে, ক্লোজ ভ্যালুতেই নাম্বার দেওয়া হবে। উইদাউট ক্যালকুলেটর জেনুইন ভ্যালু না আসার চান্সই বেশি যদি সহজ সরল মান না দেওয়া থাকে। তোমাকে কোশ্চেন ইলেকট্রনের ভর, ইলেকট্রনের আধান, অ্যাভোগাড্রো সংখ্যা দেওয়া থাকবে, আর তুমি প্রপার মান কোনোদিনও পাবে না। এরকম নর্মাল থাকলে পেয়ে যাবে। ঠিক আছে, অঙ্ক বোঝা গেল? কেমন লাগছে আমার ক্লাসগুলো বা কেমন লাগছে এই প্রবলেমগুলো, কিভাবে বুঝতে পারছো কমেন্টে জানাবে। চলো আমরা নেক্সট কোশ্চেন সলভ করার চেষ্টা করব। চলো আমাদের নেক্সট কোশ্চেন, যে একটি পরিবাহিতা কোষের পরিবাহিতা বলতে দেখো এখন আমার লেখা আছে আগের কোশ্চেনে এল বলে দেওয়া আছে, এল, আর কি বলে দেওয়া আছে? আপেক্ষিক পরিবাহিতা বলতে আমরা যেটাকে কে বলি,
কে বলে দেওয়া আছে, জানতে চেয়েছে কোষ ধ্রুবক। কোষ ধ্রুবক কাকে বলে? L/A। এটাই। তাহলে আমরা যদি ফর্মুলাটা খেয়াল রাখি, অঙ্কটা কিছুই না, 10-15 সেকেন্ড হার্ডলি লাগবে। তবু আমি বোঝানোর জন্য একটু সময় নিয়ে বোঝাচ্ছি যে আমরা জানি কি, আমরা জানি আপেক্ষিক পরিবাহিতা ব্র্যাকেটে কে লিখলাম সমান, ব্র্যাকেটে কে লিখলাম সমান পরিবাহিতা, ব্র্যাকেটে আমি এল লিখে দিলাম ইন্টু কোষ ধ্রুবক, ব্র্যাকেটে L/A লিখে দিলাম। তার মানে অতএব কে সমান L ইন্টু L/A। জানতে কার মান চেয়েছে? এর মান। তাহলে চলে আসো K/L সমান L/A। এর মান কি দেওয়া নাই? স্যার দেওয়া আছে স্যার। কে এর মান কত দেওয়া আছে? বা কে এর মান দেওয়া আছে 0.023, এল এর মান দেওয়া আছে 0.02 সমান L/A। একটু দশমিকটা তুলে দিই, বা L/A সমান 23 হয়েছে। 23 আমি এক কাজ করি, ইচ্ছে করে একটা শূন্য বসে দিই, তাহলে 3টার পর দশমিক চলে গেলে 23/20। কাটাকুটি যাবে না, একটু ভাগ করে দিই, নাহলে দরকার নেই। চলো এই দশমিকটা না বসিয়ে 2 ইন্টু এটা দেব 100, এটা দেব 1000, তিনটা, তাহলে দুটো শূন্য কাটলো, একটা দুটো শূন্য কাটলো, দুটো কাটলো, তাহলে 23/2 গুণিত 10। 23 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? তাহলে 23/2 গুণিত 10, 23 কে 2 দিয়ে ভাগ করলে 11 দিয়ে 22, 11 দিয়ে 22 1.5 ডিভাইড বাই 10 সমান 1.15। কার একক স্যার? কার একক? L/A। L/A, L/A মানে সেমি বাই সেমি স্কোয়ার, সেমি বাই সেমি স্কোয়ার, কিন্তু সিমেন্স হচ্ছে SI একক, মিটার বাই মিটার স্কোয়ার, মিটার বাই মিটার স্কোয়ার মানে পড়ে থাকবে মিটারের ইনভার্স। বলো অঙ্ক জটিল ছিল? করতে পারবে তো এই টাইপের অঙ্ক? যদি অঙ্ক চেঞ্জ হয়, আবার বলছি ভ্যালু চেঞ্জ হবে, প্রসেস বা টেকনিক চেঞ্জ হবে না। তাই টেকনিকটা বা ফর্মুলাটা ঠিকঠাক করে খেয়াল করো, কোনো সমস্যা হবে না। কোশ্চেন কমন পাবে, অ্যান্সারও সহজ থাকবে, তোমাদের যে ডাটা দেওয়া থাকবে অতটাও জটিল থাকবে না, যেহেতু বিনা ক্যালকুলেটরে তোমাদেরকে সলভ করতে হবে। চলো নেক্সট প্রবলেম আমরা করি। নেক্সট প্রবলেমটা সলভ করার আগে আমরা একটু আলফা সমান ব্যাপারটা জানবো। আলফা সমান কি? বলছে আলফা হচ্ছে বিয়োজন ধ্রুবক। মৃদু তড়িৎ বিশ্লেষের বিয়োজন ধ্রুবককে আলফা বলা হয়। ধরো তাহলে আলফা হচ্ছে কি, যে এখানে মৃদু তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রা, অর্থাৎ একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য কতটা পরিমাণ ভাঙছে তার মাত্রাটাকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। এবার আসি, এই আলফা ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা দুটি কন্ডিশন ধরছি। এক হচ্ছে কোন একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে, তার যে কোনো একটা নির্দিষ্ট গাঢ়ত্ব ধরলাম, সেই গাঢ়ত্বে ও কতটা পরিমাণ ভাঙছে সেটা দেখব, এবং ওকে যদি ইনফাইনাইট ডেলিউশন করি, অর্থাৎ অসীম লঘুতায় নিয়ে চলে যাই, তারপরে দেখবো কতটা ভাঙছে। কি বললাম বোঝা গেল? তাহলে আমরা ধরলাম যে একটা হচ্ছে কি, যে সি গাঢ়ত্বে, আমি আর থিওরিটা লিখলাম না, শুধু আলফার ব্যাখ্যাটা লিখলাম। সি গাঢ়ত্বে মোলার পরিবাহিতা, সি গাঢ়ত্বে বা সি মোলার দ্রবণে লিখে দিই, সি মোলার দ্রবণে, CM মোলার দ্রবণে, কোন দ্রবণ? তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে, তড়িৎ বিশ্লেষ্যের কি বিয়োজন মাত্রা, সি মোলার দ্রবণে তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা, এবং ইনফাইনাইট ডিলিউশন, অসীম লঘুতায়, অর্থাৎ অসীম লঘুতায়
তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রা, এটাকে বলা হয় আলফা। এটাকে বলা হয় আলফা। স্যার আলফা তো বলছি ঠিক আছে, আমি এই দিকটাই লিখবো পরে। আলফা কেন বলছি তার আগে আমরা জানি যত মোলারিটি থাকে ওই মোলারিটি থাকা মানে ওটাকে মোলে কনভার্ট করলে অত সংখ্যক কণা দ্রবণে থাকে। কারণ মোলারিটি 2, এটা মানে 1 লিটার দ্রবণে 2 মোল ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে। 2 মোল থাকা মানে অর্থাৎ 2 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যক কণা যেটা আছে সেটাই হচ্ছে ওই তড়িৎ বিশ্লেষণের তড়িতের জন্য দায়ী, তড়িৎ পরিবাহিতার জন্য। তাহলে আমি যদি বলি সি মোলার দ্রবণ, তাহলে সি মোলার দ্রবণে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটাই হবে তার মোলার পরিবাহিতা। কারণ আমরা জানি কোন দ্রবণে যে পরিমাণ আয়ন থাকে সে যতটা তড়িৎ পরিবহন করে নিয়ে যায়। কোন দ্রবণে 2টি আয়ন আছে, 2টি আয়ন যতটা তড়িৎ পরিবহন করে নিয়ে যায়। কোন দ্রবণে 3টি আয়ন আছে, 3টি আয়ন যতটা তড়িৎ পরিবহন করে নিয়ে যায় সেটি হলো তার মোলার পরিবাহিতা। স্যার তাহলে আমরা সেকেন্ড টার্মটাকে কি দেব? একই টার্ম দেব, বাট যেহেতু অসীম লঘুতাই বলেছি মোলার পরিবাহিতাটাকে আমরা অসীম লঘুতার হিসাবেই লিখব। ক্লিয়ার? এবার বলে দিই, যেহেতু দ্রবণটা আমার, যেহেতু তড়িৎ বিশ্লেষ্যটা আমার মৃদু, তাই আমরা কখনো ওটাকে 100% বিয়োজিত হয়েছে এইভাবে পাবো না। কখন? যখন গাঢ়ত্ব একটা নির্দিষ্ট ধরে নিয়েছি তখন সেটা ভাববো যে 100% চেয়ে কম ভেঙেছে, হতে পারে 1%, 2%, 3%, 4%, এনি এলস, যে কোনো হতে পারে। তাই অর্থাৎ 100% নয় মানে সেটাকে আমরা একটা ধরলাম যে আলফা পরিমাণ ভেঙেছে। আর অসীম লঘুতাকে এমন কন্ডিশন ধরেছি আয়নগুলোর ডিসটেন্স অনেকটা বেড়ে, অর্থাৎ মৃদু তড়িৎ বিশ্লেষণের ডিসটেন্স অনেকটা বেড়ে যাওয়ার জন্য কেউ কাউকে প্রভাবিত করবে না। এর ফলে যে যেমন খুশি সদিচ্ছায় ভাঙতে পারবে। কি বললাম বোঝা গেল? অর্থাৎ আমরা যদি মনে করি যে সমস্ত যারা অন্যায় করে জেলে বসে আছে তারা কিন্তু নিজের মতো জীবনযাপন করতে পারবে না, যেহেতু তারা একটা ঘেরাটোপের মধ্যে আছে, অর্থাৎ তাদেরকে কিছু রুলস রেগুলেশন মানতে হবে। কিন্তু ওই ব্যক্তিটাই যদি বাইরে ধরো বিন্দাস আছে, কোনো অন্যায় করেনি, একদম রাজস্থানের মরুভূমিতে ঘুরছে বা আমাদের সুমেরু কুমেরু যেখানে যা পৌঁছে গেছে, মাঝ সমুদ্রে এসে তার নৌকায় ভাসছে, ফ্রি একদম ফ্রি, সেখানে তার কেউ কোনো বাধা নেই, বিধি নিষেধ নেই, কারো কোনো রুলস রেগুলেশন মানার প্রয়োজন হবে না। এই অসীম লঘুতা মানে আয়নের মধ্যে ডিস্টেন্স বেড়ে দেওয়া। ডিস্টেন্স বেড়ে দিলে একটা আয়ন আরেকটা আয়নকে কোনোভাবে অ্যাট্রাকশন বা রিপালশনের দ্বারা প্রভাবিত করতে পারবে না। তাইলে চাইলে সম্পূর্ণরূপে ভাঙতে পারবে কে? মৃদু তড়িৎ বিশ্লেষ্য ভাঙতে পারবে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি অসীম লঘুতায় বিয়োজন মাত্রা 100%, অর্থাৎ সম্পূর্ণ ভেঙে যায়। সম্পূর্ণ কি আমরা এক অংশ ধরি, তাহলে বলতে পারি ল্যামডা এম এর বিয়োজন মাত্রা আলফা আর ল্যামডা 0 এম এর বিয়োজন মাত্রা 1। অতএব আলফা সমান যেটা শিখলাম ল্যামডা এম বাই ল্যামডা এম এর 0। এই ফর্মুলাটা জানলে আমরা নেক্সট যে প্রবলেমটা আছে সেটা সলভ করতে পারবো। ক্লিয়ার? চলো ফর্মুলাটা সাইডে লিখে প্রবলেমটা আমি লিখছি যে আলফা সমান ল্যামডা এম এন্ড ল্যামডা এম এর 0। আলফা মানে মৃদু তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রা, ল্যামডা এম মানে কোন একটা নির্দিষ্ট গাঢ়ত্বে তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রা, আর ল্যামডা 0 এম মানে ওই গাঢ়ত্বটা যাকে বলবো অসীম লঘু দ্রবণের বিয়োজন মাত্রা। অসীম লঘু যখন হয়ে যাবে ওই মুহূর্তে যে পরিমাণ বিয়োজন সেটার নাম হচ্ছে ল্যামডা 0 এম। ক্লিয়ার? চলো আমরা নেক্সট প্রবলেমটা সলভ করি। চলো, মোবাইলে চার্জ প্রায় শেষ হয়ে এসেছে, জানি না কোশ্চেনটা কমপ্লিট হবে কিনা। যদি না হয় তাহলে হয়তো আমাকে নেক্সট ক্লাসে কোশ্চেনটা করতে হবে, যদি হয়ে যায় ভালো। তাই তাড়াতাড়ি একটু সলভ করে দিচ্ছি। কোশ্চেন কি বলা আছে? 98 কিলো উষ্ণতায় এত মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের আপেক্ষিক পরিবাহিতার মান আমি শর্টে লিখে দিচ্ছি, এটা হলো কে আর এটা হলো আমাদের এম। হ্যাঁ, মান দেওয়া আছে। দ্রবণটির মোলার পরিবাহিতা অর্থাৎ আমার ল্যামডা জানতে চেয়েছে এবং অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন মাত্রা অর্থাৎ আমাকে আলফা জানতে চেয়েছে। তার জন্য দুটি ভ্যালু দিয়ে দিয়েছে, ল্যামডা 0 এইচ এন্ড
ল্যামডা জিরো অফ CH3 সেটা হলো মাইনাস। অ্যাকচুয়ালি আমরা যদি বলি অ্যান্সার যে ল্যামডা জিরো একটু তাড়াহুড়ো করে করছি, m অফ CH3 COOH সমান ল্যামডা জিরো অফ CH3 COO মাইনাস প্লাস ল্যামডা জিরো অফ H প্লাস। ভ্যালু দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে 40.9, এটা হচ্ছে 349.1, 9 কে 10 এর 0 হাতে রইল 1, 10 10 এর 0 হাতে রইল 1, তাহলে 4 4 8 1 9, আর এটা হচ্ছে কত 390। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে 390। একক হচ্ছে কি আমরা যে একক জানি, এখানে লিখেছে সিমেন্স, আমাদের সেম স্কয়ার, এরা যেটা নিয়েছে সেই হিসাবে লিখছি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, নালে অরিজিনালি এখানে সিজিএস এসআই মিশে গিয়েছে। নেক্সট আমরা কি লিখবো যে আমরা এটা পেলাম ল্যামডা জিরো এম। খেয়াল করো, অ্যাকচুয়ালি এটা জানতে চাইলে তোমার এটা তো দরকার, আর এইটার ক্যালকুলেশন আমরা কি জানবো যে ল্যামডা এম সমান 1000 কে বাই এম, এটা তাহলে সেই হিসাবে আমি লিখে দিই। অতএব ল্যামডা এম সমান 1000 কে বাই এম। কে এর ভ্যালু বলে দিয়েছে, তাহলে 1000 কে এর জায়গায় কত লিখবো 165 নাকি 1.65 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই এম এর ভ্যালু কত বলেছে 0.01। যতটা সলভ করা সম্ভব করতে থাকি। 1000 ইন্টু 165, তার জন্য নিচে 100 বসালাম, ইন্টু 10 টু দি পাওয়ার -4, আর নিচে বসাবো 1, তার জন্য উপরে আসবে 100। ক্লিয়ার? আমি 100 100 কেটে দিলাম, তিনটা শূন্যের সঙ্গে একটা শূন্য কাটলে 10 টু দি পাওয়ার -1 থাকবে, 16.5 আপাতত পুরো যেটা দেখতে পাচ্ছি এটা। এবার আমরা জানি যে অতএব বিয়োজন মাত্রা আলফা সমান ল্যামডা এম বাই ল্যামডা জিরো এম। ল্যামডা এম এর ভ্যালু আছে 16.5, ল্যামডা জিরো এম এর ভ্যালু আছে 390। চলো দশমিক একটু তুলে দিই, 165 বাই 39, এটাকে আলাদা করে একটা শূন্য 100 করে দিই। এবার 165 কে যদি কাটি 13 10 3 3 39, 13 কে 13 3 35 যাবে না, তাহলে আমি এক কাজ করি 165 39 3 4 12 4 4 16 160, 160 4 দিয়ে যাবে, তাহলে 4 9 36 6, 4 3 12, 12 3 15, এটা হলো কত 9। তাহলে দশমিক যদি বসাই আমি শূন্য পাবো, শূন্য যদি পাই 39 2, প্রায় 2, তাহলে আমরা বলতে পারি 39 দিয়ে 40 দিয়ে 80, তাহলে 78 হলে কত পাবো, এটা 2 পাবো, এটা 1 পাবো, আবার 3, তাহলে 2 3 আসবে। তাহলে সেই হিসাবে আমি পাচ্ছি কত 4.2 ডিভাইডেড বাই 100। এইটা হলো অনুপাতে। এখন যদি বিয়োজন মাত্রাকে আমরা এটা অনুপাতে, অতএব শতকরা যদি করি বিয়োজন মাত্রাকে এটা নরমাল ভ্যালু, নরমাল এটাকে তুমি নিতে পারো, অতএব বলতে পারো 42, চলা দরকার নেই, 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার -2, এটা একটা। কিন্তু যদি আমরা বলি অর অথবা 4.2 ইন্টু এটা কত হচ্ছে 100, আর যদি শতকরা করে দিই 100 দিয়ে গুণ করা হয়, এইটা করে দিয়ে মানে পার্সেন্টেজ সমান 4.2%। বিয়োজন মাত্রাকে আমরা পার্সেন্টেজ আকারেও লিখি। ঠিক আছে, এইটা হলো আমাদের এই কোশ্চেনের সাপেক্ষে বিয়োজন মাত্রা অ্যাসিডের। পরের দিনে আমি এমন একটা কোশ্চেন করাবো যে একই সেলে দু রকমের তড়িৎ বিশ্লেষণ নিয়ে আমরা ক্যালকুলেশন করব, আর সেখানে দেখবো সেম কোষ ধ্রুবক ভ্যালু যুক্ত আমাদের একটা প্রবলেম আছে। আমি চেয়েছিলাম আজকে ওই প্রবলেমটা করাতে, বাট মোবাইলের চার্জ প্রায় শেষ, হয়তো এখনই বন্ধ হয়ে গেছে কিনা জানি না। যদি কথা তোমরা শুনতে পাও তার মানে বন্ধ হয়নি। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে এর বাকি যা প্রবলেম আছে সেরকম কিছু ইম্পর্টেন্ট প্রবলেম আমি ডিসকাস করে দেবো। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে প্রবলেমগুলো আগে ভালো করে বুঝবে, তার জন্য যা ফর্মুলা মুখস্থ করতে হয় অবশ্যই করবে, দিয়ে প্রবলেমগুলো নিজে নিজে চেষ্টা করবে। আবার বলছি, দেখে 10 বার টুকার চেয়ে একবার না দেখে নিজে সলভ করা অনেক বেটার। ক্লিয়ার? চলো পড়াশোনা করো ভালোভাবে গুরুত্ব দিয়ে। ক্লাসগুলো যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা এখনো করোনি সাবস্ক্রাইব করে দেবেন নিয়মিত ক্লাস পাওয়ার জন্য। আমি এবারে বলেই দিয়েছি যে একদম এক্সাম পর্যন্ত আমি
ইম্পর্টেন্ট কোশ্চেন গুলি শুধু সলভ করাবো, থিওরি পড়ানোর মতো সেরকম সময় নাই। ঠিক আছে, তবে যে কোশ্চেন করাবো রিলেটেড থিওরিও আমি অবশ্যই আলোচনা করে দেবো। ক্লিয়ার? ক্লাসগুলোকে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ারও করবে। কেমন? চলো আজকে এই পর্যন্তই। বেস্ট অফ লাক, ভালো থাকো, সুস্থ থাকো।